তো আজকে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে কিছু অংশ, মূলত কার্টোগ্রামস, থিমেটিক ম্যাপিং, এই পোর্শনটা একটু আলোচনা করব। তো কার্টোগ্রামস কি? কার্টোগ্রাম প্রথমত শব্দটা এসেছে কার্টে আর ডায়াগ্রামা, এই দুটো শব্দ থেকে এসেছে। যেখানে কার্টে কার্টে মানে হচ্ছে ম্যাপ বা মানচিত্র, আর ডায়াগ্রামা মানে হচ্ছে চিত্র বা নকশা। তাহলে কার্টোগ্রামস হচ্ছে মানচিত্রে অঙ্কিত নকশা, এবং এক কথায় কোন রাশি তথ্যকে কিছু রং, বিন্দু, রেখা, বৃত্ত, বিভিন্ন যে চিহ্নগুলো, তার মাধ্যমে একটা নকশা বা চিত্র রূপে যখন উপস্থাপন করা হচ্ছে তাকে আমরা বলছি কার্টোগ্রামস। এবার কার্টোগ্রামস আমরা বাংলাতে মাপ চিত্র বলতে পারি। মাপ চিত্র অনেক রকম হয়, মাত্রাহীন হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এরকম বিভিন্ন রকম হয়ে থাকে। মাত্রাহীন বা আমরা এক কথায় বলতে পারি নন ডাইমেনশনাল, মাত্রাহীন একটা কার্টোগ্রামস। বলতে পারবেন মাত্রাহীন কার্টোগ্রামসের একটা উদাহরণ? ডট ম্যাপ। আর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, ডট ম্যাপ, এই দুটোই হচ্ছে নন ডাইমেনশনাল ডায়াগ্রাম। আর ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক চিত্র, উদাহরণ? তাই একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল। রৈখিক স্কেল, রৈখিক স্কেল, রৈখিক স্কেলটা একমাত্র একমাত্রিক চিত্র। যেখানে দৈর্ঘ্য প্রস্থ দুটো চলে আসছে, সেখানে কিন্তু সেটাকে আমরা দ্বিমাত্রিকের মধ্যে ফেলে দেব, টু ডাইমেনশনাল সেটা হয়ে যাবে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, দ্বিমাত্রিক চিত্রের এগুলো উদাহরণ। আর যদি বলা হয় থ্রি ডাইমেনশনাল, স্ফিয়ার ম্যাপ, হ্যাঁ, গোলক, ঘনক, এই ধরনের যে চিত্রগুলো সেইগুলো। এবার আমরা যদি বার গ্রাফের কথা বলি, বার গ্রাফ কিন্তু আবার তিন রকম হতে পারে। একটা সিম্পল, আর একটা কম্পোজিট, মিশ্র, আর একটা হচ্ছে কম্পাউন্ড বা যেটা সাব ডিভাইডেড। তাহলে সিম্পল বার গ্রাফ কোনটা? যেখানে একটা চলকের মান বা একটা মাত্র উপাদানের পরিমাপ দেখানো হয়। সরল স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র, একটাই মাত্র উপাদানের পরিমাণ সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি সিম্পল বার গ্রাফ। আর যখন আমরা বলছি কম্পাউন্ড বার গ্রাফ, কম্পাউন্ড বার গ্রাফটা কেমন হয়? বা সাব ডিভাইডেড, হ্যাঁ, একটা স্তম্ভের মধ্যেই আহ, আমরা দুটো ভাগ আলাদা করে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি কম্পাউন্ড। যেমন ধরা যাক একটা জনসংখ্যা লেখচিত্র, বার গ্রাফ দেখানো হচ্ছে, জনসংখ্যা দেখানো হচ্ছে সেখানে। এবার জনসংখ্যার মধ্যে গ্রামীণ জনসংখ্যা এবং পৌর জনসংখ্যা দুটো ডিভাইড করে দেওয়া হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কম্পাউন্ড। আর কম্পোজিট কোনটা? বহুস্তম্ভ চিত্র কোনটা? হ্যাঁ, একদম। এখানে কিন্তু একটা স্তম্ভচিত্র, এটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে ভারতে বিভিন্ন সেক্টরে কর্মচারী, কর্মী, কিরকম ধরনের কত সংখ্যায় কর্মী 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিভিন্ন সেক্টরে নিয়োজিত কর্মীর সংখ্যা কেমন?
রাজ্য সরকারি কর্মী কত সংখ্যা ছিল, কেন্দ্র সরকারি কত, এবং আধা সরকারি কত, সেটা আমরা 1999 এর জন্য একটা আলাদা করে দেখাবো কম্পোজিট, পাশাপাশি তিনটে আলাদা আলাদা সেক্টরে নিযুক্ত কর্মী। আবার পরের বছর 2000 সালে কত সংখ্যা আলাদা আলাদা, তাহলে তিনটে তিনটে করে বারগ্রাফ কিন্তু এখানে থাকছে একটার সাথে। এটাকে বলা হচ্ছে কম্পোজিট। এখানে কিন্তু একটার ভেতরে আরেকটা দেখানো হচ্ছে না, এখানে কিন্তু পাশাপাশি তিনটে রেখে তিনটে 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 একটা করে ব্রাঞ্চ পরপর পরপর থাকছে। এটাকে বলা হচ্ছে কম্পোজিট বা মাল্টিপল বার ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো। এরই আরেকটা টাইপ হচ্ছে, হ্যাঁ, না স্ক্রিনটা না একটু প্রবলেম হচ্ছে, আমি স্ক্রিনটা এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। স্ক্রিন শেয়ারিং এ আমি অপশনটা খুঁজছি, মানে শেয়ার করতে যাচ্ছি কিন্তু পেজটা আসছে না। আমি অনেকভাবে চেষ্টা করলাম, অন্য ব্রাউজারে করলাম, স্ক্রিন শেয়ারিং এ কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি আরো একবার করে দেখছি, আমি অনেকক্ষণ থেকে এটা ট্রাই করলাম কিন্তু হলো না। হুম, আপনারা এই রেকর্ডিংটাতেও দেখতে পাবেন যে সামথিং ওয়েন্ট রং হোয়েন স্ক্রিন শেয়ারিং। রিস্টার্ট করলাম আর অনেক কিছু করলাম কিন্তু হচ্ছে না। যাই হোক, একটু বোঝার চেষ্টা করুন, আশা করছি এক্সাম্পল গুলো থেকে বুঝতে পারবেন। এই পোর্শন গুলো একটু ছোট করে, এখানে তো এমন জটিল কিছু খুব একটা নেই। যদি অসুবিধা হয় সাথে সাথে জিজ্ঞাসা করে নেবেন যে স্যার তাহলে এটা কি হলো বা এই ধরনের ব্যাপারটা কি। আচ্ছা, পিরামিড বার ডায়াগ্রাম বা পিরামিড স্তম্ভচিত্র, এটা অনুভূমিক ভাবে বিন্যস্ত থাকে। আমরা যেটা বয়স লিঙ্গ পিরামিড বলি, এইচ সেক্স পিরামিড যেটা বলি, সেটাও কিন্তু এক ধরনের বার ডায়াগ্রাম। তো এটা অনুভূমিক ভাবে বিন্যস্ত থাকে। আচ্ছা, পাই চিত্র বা ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম, এটা কিন্তু একটা ধরনের এরিয়া ডায়াগ্রাম। এরিয়া ডায়াগ্রাম যেখানে একই সাথে বিভিন্ন যে উপাদান তার পরিমাণের সমষ্টি, বিভিন্ন উপাদানের পরিমাণের সমষ্টি, সেটা বৃত্তের মধ্যে সমানুপাতিক ক্ষেত্রফলের মান দ্বারা, ক্ষেত্রীয় মান দ্বারা সেটাকে উপস্থাপন করা হয়। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটা এরিয়া ডায়াগ্রাম, কারণ এখানে কতটা এরিয়া কভার করছে সেটা এক একটা পোর্শন বোঝায়। তো এখানে ফর্মুলাটা জিজ্ঞাসা একটু জেনে রাখবেন, বলা যায় না, জিজ্ঞাসা করা হতেও পারে। তো এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কতটা হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এটা এরিয়া ডায়াগ্রাম, পুরো বৃত্তের ক্ষেত্রফল উপাদানের যে সমষ্টি, যাই উপাদান থাকুক না কেন, সেই উপাদানের সমষ্টিটাকে যেহেতু বর্ণনা করছে, সেই জন্য বৃত্তের ব্যাসার্ধ কতটা হবে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ব্যাসার্ধ হচ্ছে কি, আর স্মল আর ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ বাই পাই। এই কিউ মানে হচ্ছে যে উপাদানটা নিয়ে আমরা কাজ করছি তার মোট উপাদান, সেই মোট উপাদান বাই ডিভাইডেড বাই পাই, আর পুরোটাই কিন্তু রুটের মধ্যে থাকছে, রুট ওভারের মধ্যে থাকছে। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর কৌণিক মান, অর্থাৎ উপাদানের মধ্যেকার যে পরিমাণগুলো, বিভিন্ন যে কৌণিক ব্যবধান আমরা পাই চিত্রটা অঙ্কন করব, সেইটা কতটা হবে সেটা হচ্ছে 360 ডিভাইডেড বাই মোট উপাদানের পরিমাণ টোটাল ইনটু নির্দিষ্ট উপাদান। অর্থাৎ যদি তিনটে উপাদান যদি তার মধ্যে থাকে, ধরা যাক বিভিন্ন ছাত্রছাত্রী ইতিহাস, ভূগোল এবং সাহিত্য, এই তিনটে বিষয়ে কেমন স্কোর করেছে সেটা আমরা পাইচিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে কোনটাতে পরিমাণটা তার কত রয়েছে। তো সেক্ষেত্রে 360 দিয়ে তিনটে সাবজেক্টে কত পেয়েছে সেটা দেখালাম, ইনটু একটা সাবজেক্টের জন্য কত, ভূগোলে কত পেয়েছে, তাহলে সেই পার্টিকুলার সেই সেই অংশটা 360 বাই টোটাল ইনটু ওই নির্দিষ্ট পরিমাণ, সেটা করলে তাহলে আমরা কত ডিগ্রি তার জন্য অ্যাঙ্গেল হচ্ছে সেটা পাবো। এবার তারপরে স্কেল অনুযায়ী এটাকে অঙ্কন করতে হয়।
তো এটা হচ্ছে পাই চিত্র। পাই চিত্রের সুবিধাটা কি? পাই চিত্রের ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে তুলনা করতে পারি। খুব সহজে তুলনা করতে পারি আমরা চিত্রটা দেখে। যেহেতু এটা এরিয়া ডায়াগ্রাম, আমরা এরিয়াটা দেখে বলে দিতে পারি যে এটা বেশি বা এটা কম। এই ধরনের উপস্থাপন এর সুবিধা এটাতে রয়েছে। আচ্ছা, একটা প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো ম্যাপ। একটা ফ্লো ডায়াগ্রাম কেন করা হয়, ফ্লো ম্যাপ কেন করা হয় বলুন? একটা ফ্লো ম্যাপ কেন করা হয়? হ্যাঁ, শুধু যানবাহন বললে হবে না, পথের গুরুত্ব কতটা, যান চলাচলের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান সংগ্রহ করে পথটার গুরুত্ব কতটা সেটা আমরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে হিসাব করতে পারি। বা প্রবাহের অভিমুখটা কোন দিকে, কোন দিকে কতটা যাত্রী চলাচল করে, সেইটা কিন্তু ডিটেলে আমরা এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে পাই। ঠিক আছে, তাহলে অনেক কিছু বিষয়ের মধ্যে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এই মাধ্যমে দেখাতে পারি। আচ্ছা, একটা অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম, অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম সেখানে কি দেখানো হয়? হ্যাঁ, অম্ব্রোথার্মিক যে চিত্র সেটাকে আমরা বলতে পারি হিউমিডিটি অ্যান্ড এরিডিটি গ্রাফ, আর্দ্রতা শুষ্কতা লেখচিত্র। এর মধ্যে দুটো গ্রিক শব্দ আছে, অম্ব্রোজ আর থার্মোজ। তাহলে অম্ব্রোথার্ম শব্দটার উৎপত্তি হয়েছে এখান থেকে। অম্ব্র মানে শব্দের মানে হচ্ছে বৃষ্টিপাত, রেনফল। আর থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। তাহলে উষ্ণতা এবং তাপমাত্রা, বৃষ্টিপাত, এই দুটো অম্বথার্মিক চিত্রতে দেখানো হচ্ছে। ওয়েট পিরিয়ড, ড্রাই পিরিয়ড, সেটাকে এখানে দেখা। এবার এই চিত্রটা প্রথম একজন ব্যক্তি এই চিত্রটা অবতারণা করেছিলেন, তার নাম হচ্ছে মার্সেল হেনরি গাউসেন। অম্বথার্মিক ডায়াগ্রামটা শুরু করেছিলেন গাউসেন, মার্সেল হেনরি গাউসেন। হ্যাঁ, মার্সেল, মার্সেল হেনরি গাউসেন, MARCEL মার্সেল, HENRI হেনরি, GAUSEN মার্সেল হেনরি গাউসেন। হ্যাঁ, এবার বাকিটুকু আপনারা জানেন যে আমাদের বিভিন্ন মাসের যে উষ্ণতা এবং বৃষ্টিপাত তার তথ্যটা আমাদের দিয়ে দেওয়া হয় এবং একদিকে উলম্ব অক্ষে উষ্ণতা আর একদিকে উলম্ব অক্ষে বৃষ্টিপাত, অনুভূমিক অক্ষে মাসগুলো নিয়ে ডায়াগ্রামটা করা হয়। আচ্ছা, এরপর ডট ম্যাপ। ডট, তো ডট দিয়ে তৈরি মানচিত্র, মাত্রাহীন মাপচিত্র, তো সেটাকে বলা হচ্ছে ডট ম্যাপ। তো এটা কেন ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ, ডট ম্যাপটা কেন? পরিষ্কার বোঝা গেল না, আরেকবার বলুন। হ্যাঁ, জনসংখ্যা বন্টন দেখানোর জন্য মূলত এটাকে ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট বস্তুর অবস্থান দেখানো হয়। বন্দর, গ্রাম, শহর, বিভিন্ন রকম বিষয় বোঝাতে এটা ব্যবহার করা হয়। তো এবার বিন্দু মানচিত্র বা ডট ম্যাপ দুরকম হয়। একটা হচ্ছে গুণগত,
আর একটা হচ্ছে সংখ্যাগত। গুণগত বা কোয়ালিটেটিভ ডট ম্যাপ কোনটা? কোনো বস্তু বা উপাদানের কেবলমাত্র অবস্থান বোঝাতে বিন্দুর সাহায্যে যে মানচিত্র তৈরি হয় তাকে গুণগত বিন্দু মানচিত্র বলে। যেমন ভারতবর্ষের রাজধানী শহর বা উপকূলীয় বন্দরগুলোর অবস্থান সেটা দেখাতে এরকম ধরনের ম্যাপ ব্যবহার করা হয়। সেজন্য ডেফিনিশনটাতেও সেরকমই বলা হলো যে ডট মানচিত্র কিন্তু শুধুমাত্র যে জনসংখ্যার বন্টন দেখাতে, গ্রামীণ জনসংখ্যা সেটা ব্যবহার করা হয় শুধুমাত্র তা কিন্তু নয়, কোনো কিছুর অবস্থান দেখাতেও বর্ণনা করা হয়। আমরা কিন্তু একটা মানচিত্রের মধ্যে মূলত শহর বা মূল গুরুত্বপূর্ণ যে এলাকা সেটা বোঝাতে ডটেরই ব্যবহার করি। তো এখানে সেই গুণগতর ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা, এই বৈশিষ্ট্যটা পাচ্ছি যেখানে ডট ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, সংখ্যাগত বিন্দু মানচিত্র, সংখ্যাগত। তো এখানে জনসংখ্যার বন্টন বা গবাদি পশুর বন্টন এরকম ধরনের কোনো কিছু সংখ্যাবাচক বিষয়ে বোঝাতে যখন ডটের ব্যবহার করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডট ম্যাপ। তাহলে ডট ম্যাপ কিন্তু দুরকম হতে পারে, একটা সংখ্যা আর একটা গুণ বোঝাচ্ছে। তাহলে এটা হলো। আর হচ্ছে স্ফিয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্র। গোলক চিত্র কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, প্রথমত এটা একটা দ্বিমাত্রিক চিত্র। কোনো শহরের জনসংখ্যা দেখানো হতে পারে। তো কেন এই ব্যবহারটা করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা শহরের জনসংখ্যা তার যে ক্ষেত্রীয় বিস্তার অর্থাৎ তার যে এলাকা সেটার অপেক্ষা অনেক বেশি হতে পারে, তার ক্যারিং ক্যাপাসিটির অনেক বেশি হতে পারে। তখন এই স্ফিয়ারটা দেখিয়ে সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় যে এই শহরটাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ জনসংখ্যা রয়েছে, যেটা আমরা এই স্ফিয়ারের মাধ্যমে দেখাতে পারি। স্ফিয়ারের গোলকের আকৃতিটা যদি অনেক বড় হয় তাহলে বোঝা যাবে যে এখানে কিন্তু জনসংখ্যার চাপটা অনেক বেশি। তো আবার ডটের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, বিন্দুর সংখ্যা অনেক বেশি হলে একটার গায়ে অন্যটা লেগে যায়, তো তার সঠিক যে চিত্র সেটা হারিয়ে যায়। কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে আহ, যতটাই এটা বড় হয় সমস্ত শহরের সেই জনসংখ্যাটা সেটাতে দেখানো সম্ভব হয়। তো এরকম কিছু সুবিধা থাকার জন্য স্ফিয়ার ম্যাপটা ব্যবহার করা। আচ্ছা, কোরোপ্লেথ ম্যাপ কাকে বলে? হ্যাঁ, মূলত মূলত এটাই, মূলত এটাই। তো বেসিক্যালি এই যে কোরোপ্লেথ আমরা কথাটা বলছি এটাও গ্রিক শব্দ থেকে এসেছে। কোরস শব্দের অর্থ হচ্ছে দেশ, আর প্লেথোস, প্লেথোস মানে হচ্ছে পরিমাণের সন্নিবেশ, ম্যাগনিচিউড পরিমাণের সন্নিবেশ এবং ক্ষেত্রীয় বিস্তার, এই দুটো মিলে হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ। তো যখন কোনো উপাদানকে তার একক ক্ষেত্রমানের সাপেক্ষে পরিমাপ করে দেখানো হয় তাকে বলা হচ্ছে কোরোপ্লেথ। ঠিক আছে, এটা খুব সহজ ভাষায় বলা গেল যে একটা ক্ষেত্রমানের একটা বিষয় থাকছে, কতটা এলাকা জুড়ে সেটা আছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এই জন্যই আমরা যখন সেটাকে কম্পেয়ার করছি তার ঘনত্বটা সেটা কিন্তু সেখানে দেখানো যাচ্ছে। তো এবার এখানে জনসংখ্যাও দেখানো হতে পারে, বসতি, শস্য উৎপাদনের পরিমাণ, রাস্তা বা নদীর দৈর্ঘ্য কতটা আছে, পুরোটাই কিন্তু তার একটা নির্দিষ্ট একক
পরিমাণ এলাকার সাপেক্ষে পরিমাপ করে সেটা দেখানো হয়। তো যেখানে যতটা এলাকা, সেই এলাকা অনুযায়ী সেখানে কত জনসংখ্যা আছে বা সেই এলাকা অনুযায়ী কতটা সেখানে কৃষিকাজ হচ্ছে, সেটা কিন্তু আমরা সেখান থেকে কম্পেয়ার করতে পারবো। যে এখানে অনেক বেশি ডিপ বা শেডটা অনেক বেশি পড়েছে, তাহলে এখানে কিন্তু এলাকা অনুযায়ী সেই জায়গাতে জনসংখ্যাটা বেশি বা সেখানে ফসল উৎপাদনটা বেশি হয়। তো এলাকার সাথে সাপেক্ষে এটা কিন্তু এসে আসছে। তো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এরিয়াল ম্যাপ। যেহেতু উপাদানের পরিমাণ সংখ্যায় প্রকাশ করছে, সেই জন্য এটাকে কোয়ান্টিটেটিভ এরিয়াল ম্যাপ বলা হয়। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ এরিয়াল ম্যাপ, এটা মনে রাখবেন। আর এখানে এটা কিন্তু শেড দিয়ে, বা বাংলাতে শেডকে আমরা বাংলাতে ছায়াপাত বলতে পারি। যত বেশি ছায়াপাত বেশি হবে, শেড বেশি হবে, তার যত ঘনত্ব বেশি হবে, তত কিন্তু সেই উপাদানটার পরিমাণটাকেও বেশি বোঝাবে। এবং সেটা যদি কম হয়, তাহলে সেই উপাদানটা কম বোঝাবে। তাহলে এটা হচ্ছে নিয়ম, এভাবে কুরুপ্রেত ম্যাপটাতে দেখা। আচ্ছা, আইসো লাইন বা সমমান রেখা। আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সমান, এটাও কিন্তু গ্রিক শব্দ। আমাদের প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অধিকাংশ যে সব টার্মগুলো আছে, টার্মিনোলজি গুলো আছে, হয় গ্রিক শব্দ নয়তো ল্যাতিন শব্দ, এরকম ভাবে শব্দগুলো মূলত এসেছে। তো তাহলে আইসো হচ্ছে ইকুয়াল, সমান। প্লেথোস মানে হচ্ছে পরিমাপ বা সংখ্যা। দুটো মিলিয়ে সমমান রেখাকে নির্দেশ করে। একই মানযুক্ত বিভিন্ন স্থান তাকে যোগ করে যে রেখা পাওয়া যাচ্ছে তাকে আমরা আইসোপ্লেট বলছি। এই হচ্ছে মাপচিত্র এবং বিষয়ানক মানচিত্র। আচ্ছা, ক্লক গ্রাফ বা ঘড়ি লেখচিত্র। ঘড়ি লেখচিত্রটা কি না, বৃত্তাকার যে লেখচিত্র তার একটা নাম হচ্ছে ঘড়ি লেখচিত্র, ক্লক গ্রাফ। এই চিত্রে ঘড়ির 12টা সংখ্যার মতো 12 মাসের তথ্য পরপর থাকে। তো মোটামুটি কার্টোগ্রামস থেকে এই পোর্শনে অল্প বিস্তর কনসেপ্ট থাকলেই হবে। আপনারা যেগুলো বলছিলেন যে এখান থেকে কি ধরনের কি, এগুলো খুব কমন বিষয়। দু একটা ইনফরমেশন একটু, কতগুলো ক্লাসিফিকেশন আছে, বা কে প্রথম এটা তৈরি করছেন, বা কি ধরনের কি প্রথম এর নিয়ে কথা বলছেন। ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। যদিও সেটা খুব একটা প্রয়োজন হয়তো থাকবে না, তবুও আপনাদের যদি মনে করেন যে হ্যাঁ একটু কনফিডেন্স পাবো যে হ্যাঁ ঠিক আছে এটাও করা রয়েছে, সেটা আমি করিয়ে দেব। কিন্তু বিষয়টা হচ্ছে স্ক্রিনটা এই মুহূর্তে শেয়ার করা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করা গেলে এটা খুবই ভালো হতো। এখানে স্ক্রিন শেয়ার না করলে ক্যালকুলেশনের মাধ্যমে শুধু দেখানোটা, মানে বলে বলে ক্যালকুলেশনটা একটু সমস্যা। ঠিক আছে, সেটা আমি দেখছি। আপনাদের এটা আমি যতটা তার সঙ্গে অন্য একটা ব্রাউজারে আমি করলাম কিন্তু হলো না। তো দেখছি এটা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা ঠিক করে নিয়ে আপনাদের এটা করিয়ে দেব। ঠিক আছে, হ্যাঁ বলুন। অনলাইনে কয়েকটা ছিল, হ্যাঁ হ্যাঁ, পুরাতন আগের ইয়ারের কিছু ছিল।
ওটা বোধহয়। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, সেটা একটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে। হুম হুম হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে ওটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। 24 ঘন্টা তো পড়া সম্ভব নয়। কখনো কখনো সেটা বন্ধ রেখে একটু অন্য কিছু উম, করতে করতেও সময় নেওয়া, ক্লান্তি থাকলে। বলুন। হ্যাঁ, অবশ্যই এখন 11-12 এর পোর্শনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মক মক কোয়েশ্চেন 19 এর দেবো। 19 এ দেবো, আপনাদের কোয়েশ্চেন রেডি আছে। অনেকে বলছিলেন স্যার এই মুহূর্তে আর নতুন করে একটু অসুবিধা হবে বা কিছু, আমি সেজন্য আর ওগুলো দেওয়া হয়নি। তো শুধু 19 এর আমি সেট দিয়ে দেবো। হ্যাঁ বলুন। দেখুন, পুরোপুরি স্টপ রাখবেন সেটা আপনার নিজস্ব স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে। আপনার যদি মনে হয় রাখতেই পারেন, কারণ 9-10 এর যথেষ্ট ডেপথে। না না, 11-12 কোয়েশ্চেন পোর্শনে কেন কোয়েশ্চেন আসবে, কোনো প্রয়োজনই নেই। এখানে যথেষ্ট জায়গা আছে নানা জায়গা থেকে প্রশ্ন আসার, সেগুলো করুন। ঠিক আছে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। দেখুন এই, আপনারা যদি 2016-র কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন তুলনামূলক 9-10 এর কোয়েশ্চেনটা একটু বেশি অন্যরকম এসছে ঘোরানো। 11-12টা অনেক বেশি তুলনামূলক সহজ এসেছিল। তার মানে এরকমও এবারে হবে তা নয়, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যেখানে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি থাকে সেখানে কোয়েশ্চেনের মান সেরকম হয়। ঠিক আছে, তো 9-10 এর প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, সুতরাং সেখানে কোয়েশ্চেনটা একটু অন্যরকম করতেই হবে, তারা বাধ্য এটা করতে। তো সুতরাং অবশ্যই 9-10 কে, শুধুমাত্রই 9-10 কে গুরুত্ব দিন এই মুহূর্তে। আর তো 4-5টা দিন আছে, সুতরাং এই মুহূর্তে 11-12 এর কোনো রকম পড়া করার প্রয়োজন নেই। আপনার এইটাই ছোট সিলেবাস, এইটাই ভালো করে, কারণ এটা করা মানেই আপনার 11-12টাও একই সাথে হয়ে যাচ্ছে। আবার ওটা যখন আসবে নতুন করে থটটা দিয়ে প্রথমে শুরু করলেন, তারপরে বাকি পোর্শন গুলো করে নিলেন। ঠিক আছে। না না না, কেন দেবে? কেন দেবে? কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন আছে কি? এখানে কি কোয়েশ্চেনের অভাব রয়েছে? কোনো প্রয়োজনই তো নেই। আর কেনই বা কেস কেস হয়ে যাবে না? পর্ষদের নিজস্ব দেয়া তাদের সিলেবাস, সেখানে তারা কি করে সিলেবাসের বাইরে, দেখুন আপনিও তো দুটো দিচ্ছেন, আপনার কিছু যায় আসছে না। কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র 9-10 দিচ্ছেন, তার তো সেটা একেবারেই তার কাছে অজানা জিনিস। কেন সেটা হবে? সিলেবাসে লেখা না থাকবে, এটা তো একটা বিরাট বড় অপরাধ যে আমি সিলেবাসের পুরো টোটালি বাইরে থেকে করলাম। সেটা কখনোই হবে না, সেটা নিয়ে ভাবারও কোনো প্রয়োজন নেই। একদমই 9-10টা ভালো করে পড়ুন। দেখুন ওই 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 আমি আমি লজিক্যালি ভাবি, লজিক্যালি বলছি। কোথায় কি হয়েছিল সেটা নিয়ে ভেবে মাথা খারাপ করার তো কোনো প্রয়োজন নেই। আমি যেটা বললাম সেটা ভালো করে বুঝে দেখুন, যে একজন ব্যক্তি সে শুধুমাত্র 9-10 এর পরীক্ষা দিচ্ছে, তার হয়তো এমএ করাও নেই। তো সেই তার কাছে তো সেটা একটা অড ব্যাপার হয়ে গেল, তাই না? তাকে কেন সেই তাকে আপনার যদি এখন ইতিহাস থেকে একটা প্রশ্ন করে দেওয়া হয়, তার মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না? আপনার সিলেবাসে লেখা নেই, অথচ আপনি তার বাইরে থেকে সেখান থেকে কোয়েশ্চেন সেখানে, এটা হতেই পারে না, কেস হবে। তাহলে যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই কেস যোগ্য, কারণ সেটা কাউকে বঞ্চিত করা হচ্ছে। তো সুতরাং এইটা একদমই ভাবাতে হবে। কোনটা? মেঘ? দেখতে পারেন। মেঘ দেখতে পারেন, মানে খুব বেশি ডেপতে যাওয়ার দরকার নেই, দেখে নিতে পারেন। আপনাদের আমি একটা কথা বলেছিলাম কি, যে 11-12 এর পোর্শন কিছু আসতে পারে এই অর্থে যে সেটা হয়তো রিলেটেড বিষয়, তার সাথে হয়তো কিছু রিলেশন রয়েছে, কিছু কানেকশন রয়েছে, সেই রকম দু একটা জিনিস দেয়া হতে পারে। সেটা দিলে অবশ্যই দেখানো যাবে যে এটা তো এর সাথে কানেক্টেড বিষয়, তাহলে কেন এটা এখানে দেয়া হবে না? তো সেরকম দু একটা থাকতে পারে, কিন্তু তার জন্য তো আপনারা রীতিমতো পড়াশোনা করেছেন। এখন যদি আপনারা যে জিনিসটা আসার চান্স আছে 0.001%, সেটা নিয়ে যদি পড়ে থাকেন, আর বাকি যেটা 99.99% যেটা আসবে সেটা যদি নেগলেক্ট করেন, তাহলে সেটা তো ভুল কাজ, তাই না? যদি সিলেবাসের পোর্শনের কিছু সামান্য পোর্শন, মানে
আবারও বলছি, সেটা হবে কখন, যদি কিছু রিলেটেড কিছু থাকে। সুতরাং তার বাইরে ওরকম ভাবে আসার তো প্রয়োজন নেই। আর এগুলো নিয়ে মাথা বেশি খারাপ করবেন না। আপনাদের এই মুহূর্তে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে রিভিশন। এতদিন যা যা পড়েছেন, যেখানে যত যা কিছু সমস্তটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো করে শুধুমাত্র রিভিশন করুন, এবং 9-10 এর সিলেবাস ধরেই করুন। যখন পড়তে পড়তে মনে হয় যে হ্যাঁ এটার সাথে এটা রিলেটেড, তাহলে এটা আমি একটু চোখ বুলিয়ে নিই, সেটা নিতেই পারেন। বা হয়তো কখন আপনার মনে হচ্ছে যে এই সিলেবাসটা আমার কভার হয়ে গেছে ভালো মতো, আমি একটু চোখ বুলিয়ে নিই ওটা, সেটা হয়তো আপনি আধ ঘন্টার জন্য আপনি 11-12 কিছু নিয়ে নাড়াঘাটা করলেন, সেটা আপনার একঘেয়েমি কাটানোর জন্য। কারণ এখন অনেকটা সময় আপনাকে শুধুমাত্র বইয়ের পিছনে, পড়াশোনার পিছনে ব্যয় করতে হচ্ছে, সেখানে কিছুটা একঘেয়েমি আসা বা কিছুটা ক্লান্তি আসা সেটা হতে পারে। তখন অন্য কিছু পড়তে পারেন কিছু সময়ের জন্য, কিন্তু বাদ বাকি খুব বেশি। আর সব থেকে বড় কথা, স্ট্রেস খুব বেশি নেবেন না। আমি জানি না এই মুহূর্তে যদি স্ট্রেস নেন, অনেকের অনেক রকম, কিন্তু এই মুহূর্তে হয়তো দেখা যাবে শুরু হয়ে গেছে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। সেইগুলো কোনোভাবে আসতে দেবেন না, কোনোভাবে আসতে দেবেন না। মানে আপনাকে যদি এখনই কোয়েশ্চেন ধরিয়ে দেওয়া হয়, আপনি যদি এখন জিরো পান, তাতেও আপনি কিছু মাইন্ড করবেন না। আপনাকে যেদিন পরীক্ষাটা আসছে সেদিন একদম শান্ত মস্তিষ্কে, এবং আপনি এইটা ভাববেন যে আমার হারানোর কিছু নেই, আমার হারানোর কিছু নেই, কিন্তু আমি একজন যোদ্ধার মতো যাব, আমি একজন হিরোর মতো যাব পরীক্ষা দিতে। এবং আমার সামনে উত্তর থাকবে, কোয়েশ্চেনের উত্তর আমার সামনে থাকবে, সবচেয়ে বড় কথা আমার চোখের সামনে থাকবে আমার উত্তর, আমি সেটা বের করব, যে কোনো প্রকারে বের করব। প্রত্যেকটা শব্দ, আমি যখন আমার যখন মাথায় আসছে না কিছু, প্রত্যেকটা শব্দ, কোয়েশ্চেনের প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে দেখতে হবে, প্রত্যেকটা অপশনকে ভাবতে হবে, পরীক্ষকের মাইন্ড রিড করতে হবে যে এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে, এর উত্তর কি হতে পারে। অনেক সময় বারবার কোয়েশ্চেন পড়তে পড়তে উত্তর চলে আসে, এলিমিনেশন মেথড রয়েছে। এটা তো হতেই পারে না। আপনারা এতদিন এত পড়াশোনা করছেন, সমস্ত কিছু আপনাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, আপনারা ক্লাসও করেছেন, সমস্ত দিক থেকে আপনাদের লজিক্যালি ভাবনা চিন্তা করার একটা স্পেস তৈরি হয়েছে। সুতরাং কোনো জায়গাতে কোনোভাবে, প্রথম কথা হচ্ছে ঘাবড়াবেন না, কোনোভাবে ঘাবড়াবেন না। খুব ভালো করে কোয়েশ্চেন পড়বেন, বারবার পড়বেন, দেখবেন আপনার কোনো না কোনো একটা উত্তর চলে আসে। এবং অ্যাংজাইটি 0% রাখবেন। পরীক্ষা ভালো হলো কি খারাপ হলো, কি হলো, কি হলে কি হবে, এসব কোনো কিছু ভাববেন না। আপনার কমপ্লিট ফোকাসটা থাকবে শুধু একটা কোয়েশ্চেন, তার 4টে অপশনের উপর কমপ্লিট ফোকাসটা থাকবে। আপনি কি ইভেন কি করছেন, তারপরে কি করলেন ভুলে যাবেন এগুলো। মানে আগের কোয়েশ্চেনটা হয়তো আপনি করেছেন একটা উত্তর, আপনার মনে তখনও চলছে সেটা নিয়ে ভাবনা যে আরে ওটা আমি কি ঠিক করলাম, আমি তো গোলটা করে দিলাম, ওটা কি আমি ঠিক করলাম, ওটা যেন মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছিল, আমি যেন কোথায় অন্য একটা কিছু পড়েছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার অতীত ঘটনা যেটা আপনি ঘটিয়ে ফেলেছেন, আপনি সেটা নিয়ে ভেবে যাচ্ছেন, সেটা তো পরিবর্তন করার আপনার কোনো জায়গাই নেই। আপনি যেটা অপশনে টিক দেননি সেটা নিয়ে আপনি ভাবুন, সেটা নিয়ে আপনার মস্তিষ্কে ভাবনা চিন্তা চালান, আপনার অবচেতন মনে ভাবনা চিন্তা চলুক, সব চলুক। কিন্তু যেটা একবার আপনি কোয়েশ্চেন আনসার দিয়ে ফেলেছেন, সেটা নিয়ে বিন্দু মাত্র ভাববেন না। এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে চলে, দেখবেন পরীক্ষা দেওয়ার সময় আমাদের মনের মধ্যে অনেক কিছু চলে। তো সেই সাইকোলজিক্যাল জায়গাগুলোকে আপনাকে ফ্রেশ রাখতে হবে। একটাই কথা, মূল কথা যেটা, একটা কথা, সেটা হচ্ছে মস্তিষ্কটাকে অসম্ভব রকমের শান্ত রাখতে হবে। এটাই প্রথম কথা, এটাই শেষ কথা, এবং এটা বলার জন্য এত কিছু বলা, যে এই পুরাতন জিনিস নিয়ে ভাববেন না, অন্য কোনো জিনিস কোনো কিছু ভাববেন না। ইভেন পরীক্ষা দিতে দিতে ভাববেন না যে আমি তো পরীক্ষা দিচ্ছি, বাকিরা কিরকম দিচ্ছে কি জানি, হ্যাঁ, ওইখানে ওই যে ওই ব্যক্তি তো দারুণ পরীক্ষা দিচ্ছে, এরকম নানা কত রকমের যে হাজারো ভাবনা চিন্তা আসে। আমার তো মাদ্রাসা পরীক্ষাতে আমি এরকম খারাপ দিয়ে দিয়ে ফেলেছিলাম, হ্যাঁ, কি কোথায় হয়েছিল সেসব মাথায় আসবে, বা এরপরে কি হতে চলেছে, হ্যাঁ, আরো তো কয়েকজন কিছুদিনের মধ্যে হয়তো, ওই ব্যক্তি হয়তো কিছুদিনের মধ্যে চাকরি করবে, আমি কি পাবো, এরকম ধরনের হাজারো ভাবনা চিন্তা। তার মধ্যে একটা 1%, 0% যেন পরীক্ষা দেওয়ার সময় না থাকে। পরীক্ষা দেওয়ার সময় কমপ্লিট ফোকাসটা থাকবে ওই কোয়েশ্চেনটা যেটা আপনি সেই মুহূর্তে পড়ছেন, এবং তার 4টে অপশনের। এবং আবারও বলছি, যতটা লেভেলে পারা যায় দেখবেন কনসেন্ট্রেশন ওর মধ্যে ঢুকে যাবেন, তো ওই কোশ্চেনের ভেতরে, আনসার গুলোর ভেতরে ঢুকে যাবেন, আর দুনিয়া ভুলে যাবেন। দেখবেন আপনার কোশ্চেন ঠিক বেরিয়ে আসবে উত্তর,
এতদিনের এত পরিশ্রম কখনো বৃথা যাবে না। শুধু আপনার কাজ হচ্ছে শান্ত মস্তিষ্কে লজিক্যালি ভাবনা চিন্তার জায়গা রাখা, শান্ত মস্তিষ্কে থাকা। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, কখনোই পরীক্ষাতে এক্সপেক্ট করবেন না যাওয়ার আগে বা দিতে দিতে যে আমার একদম 100% জানা পড়বে, পুরো 100% একদম সব জানা, আমি দেখবো কোয়েশ্চেনটার সাথে সাথে গোল পাকিয়ে দেবো, এটা ভাববেন না। মাইন্ডসেটটা এরকম রাখবেন যে হলে বসে আমাকে অনেক কিছু লজিক্যালি বের করতে হবে, এবং তার জন্য প্রস্তুত আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমার যথেষ্ট কনসেপ্ট আছে, আমি নানান বইতে পড়েছি, ছোট থেকে অনেক অনেক কিছু শিখেছি আমি, এতদিনের এত কিছু। সুতরাং সেখান থেকে আমি ঠিক তার উত্তর বের করে আনবো। কিছু পোর্শন এরকম থাকবে সেখানে গিয়ে আপনি যদি ঘাবড়ে যান, এবার দেখুন হয়তো আপনার সেট, আপনার হয়তো কোয়েশ্চেন সেট যেটা পড়লো সেটাতে হয়তো প্রথম দিকে বেশ কয়টা কঠিন কোয়েশ্চেন আছে, প্রথম দিকে আপনি কোয়েশ্চেন থেকে ঘাবড়ে, ওরে বাবা এত কোয়েশ্চেন কঠিন পড়েছে, আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। তো সেই একটা কথা বারবার ঘুরে ফিরে আসে যে কোনো রকম ভাবে এক্সাইটমেন্ট আনবেন না, ধীরে 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 আপনাকে একটা একটা কোয়েশ্চেন জয় করতে করতে যেতে হবে, একটা একটা কোয়েশ্চেন জয় করতে করতে যেতে হবে। হ্যাঁ, আপনার ঝুলিতে একটা একটা উত্তর, সঠিক উত্তর একটা 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 করে বাড়তে থাকবে, যে পর্যন্ত না শেষ হচ্ছে একদম 60-60, যে পর্যন্ত না শেষ হচ্ছে আপনাকে সেই লেভেলের কনসেন্ট্রেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, আপনাকে নার্ভটাকে ধরে রাখতে হবে, কোনো রকম ভাবে এক্সাইটমেন্ট যেন না আসে, প্রত্যেকটা কোয়েশ্চেন একদম 100% কনসেন্ট্রেট করে পড়া এবং 100% কনসেন্ট্রেট করে ধীরে 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 এগিয়ে যাওয়া, জয় করতে করতে, এইটা হচ্ছে আসল সূত্র। এই মাইন্ডসেটে পরীক্ষা দেবেন, দেখবেন আপনার কাজটা অনেক 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 বেশি সহজ হয়ে গেছে। আমরা হাজারো জিনিস ভাবতে থাকি পরীক্ষা দেওয়ার সময়, আমাদের মস্তিষ্কে কত রকমের কত কিছু চলে, নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলি, আমার তো ভুল হয়, আমি তো আহ, ঠিক জিনিসটা ভুল করে আসি, আমি তো এতদিন পরীক্ষা দিয়েছি, সব সিলি মিস্টেক ভর্তি, আমার কত যে আমার ভুল করেছি আমার তার হিসাব নেই, এরকম হাজারো ভাবনা চিন্তা, হাজারো রকমের কত কিছু আমাদের মনে চলে, সেই সবগুলো থেকে মুক্তি পেতে হবে, এবং এই সবটার কারিগর আপনি নিজে। হাজারো ভয়, হবে তো, পারবো তো, আমার তো হয় না, আমার তো কপাল খারাপ, এরকম কত চিন্তা আসে, এইসব টোটাল টোটাল সরিয়ে দেবেন, টোটাল সরিয়ে দেবেন, দেখবেন আপনার কাজটা সবচেয়ে সহজ হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন আশা করছি, এরকম ভাবে করুন, আর এই মুহূর্তে নতুন করে চাপ নেবেন না, যেটা যা প্রয়োজন হবে আমাকে জানান, আমি আপনাদের সেটা প্রোভাইড করে দেব, খুব বেশি সময় কোথাও নষ্ট করবেন না, আর কোনোভাবে মানে প্রথমত হচ্ছে উল্টোপাল্টা খাবার কিছু খাবেন না, একদমই হালকা ফুলকা খাবেন, কোনো রকম ভুলভাল জিনিস এখন থেকে টোটালি, ঠিক আছে, এরকম ভাববেন না যে রবিবার তো আছে পরীক্ষা, এরকম কমপ্লিট একদম এমন কিছু খাবেন না যে অ্যাংজাইটি বাড়তে পারে, মানে আপনারা জানেন এগুলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যা চাই বলেন, বা অতিরিক্ত তেল ঝাল মশলা এই সমস্ত দেয়া, তো সেই সব জিনিসগুলো অ্যাভয়েড করে যাবেন। আর শুধু মানে বস্তুগত খাদ্য নয়, আমাদের মানসিক যে সমস্ত খাদ্য সেগুলোকেও, ভুলভাল জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, কমপ্লিট অ্যাভয়েড করবেন। এবং শুধু তাই না, আপনার মস্তিষ্কে যেগুলো নিজে থেকে শুরু করে, এগুলো তো বাহ্যিক দিকের কথা, বাইরে থেকে ভেতরে ঢুকতে দেবেন না, কিন্তু আপনার ভেতরেও যে সমস্ত চলছে নেগেটিভিটি, যেটা আমি প্রথম থেকেই বলছি যে যেগুলো আপনার অ্যাংজাইটি তৈরি করে, সেই সবগুলো দূরে রাখুন, মানসিক স্বাস্থ্যটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ বলুন। হ্যাঁ। 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 হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে, আহ, আমি এটা একদম সেশনের শুরুতে বলেছিলাম যারা ক্লাস করেছেন, যে আপনারা একটা কাজ করবেন, আপনাদের নিজস্ব নোটস রাখবেন, বা যাবতীয় যা যা আপনারা পড়বেন সেগুলো একদমই সাথে হাতের কাছে রাখবেন,
নিজস্ব নোট রাখার এটাই অর্থ যে আমি 5টা সোর্স থেকে পড়েছি, আমি স্যারের নোটস পড়েছি, আরো দুটো বই পড়েছি, এটি করে সেদিক থেকে নেটে সব জায়গায় করেছি, কিন্তু আমার একটা নিজস্ব নোটস আছে যেটা পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে কাজে লাগবে। তো সেটা যাদের আছে বা যারা করেছেন, বা যদি নিজে নাও লিখে থাকেন, আপনি হয়তো বইতে হাইলাইট করেছেন, বা আপনি যে কিছু নির্দিষ্ট সংখ্যক বই পড়েছেন, খুব বেশি সোর্স না রাখাই ভালো। তো সেই যে নির্দিষ্ট সংখ্যক জায়গাগুলো যেগুলো পড়েছেন সেগুলো আপনার কাছে রেখেছেন, সেগুলো নিয়ে বারবার রিভিশন করছেন, সেটা একটা হতে পারে। আর যদি এসব কোনো কিছুই না থাকে, এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে আপনার আগে থেকে স্ট্র্যাটেজি ছিল না কোনো কারণে, হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আমি তাহলে এই মুহূর্তে তাহলে আমি কি করতে পারি। এই ক্ষেত্রে আপনি একটা প্ল্যানিং করে নিন যে আমাকে আমার এই এতটা সিলেবাসের এই আছে, আমি এই বই থেকে পড়েছি, এই নোটস থেকে পড়েছি, এখান থেকে পড়েছি, ওখান থেকে পড়েছি। আপনার হিসাবটা যেন পাকা থাকে যে এই এই হচ্ছে আমার সোর্স, এই যে আমার সোর্স মেটেরিয়াল, আমার হাতে এতগুলো ঘন্টা আছে, ঘন্টায় হিসাব করবেন, দিনে হিসাব করবেন না। কারণ আপনি তো আজকে পড়ছেন 10 ঘন্টা, কালকে যে 10 ঘন্টা পড়বেন এরকম গ্যারেন্টি নেই। সুতরাং 5 দিন বাকি আছে এরকম হিসাব করবেন না, কত ঘন্টা বাকি আছে সেটা হিসাব করবেন। এবার সেই ঘন্টার সাথে আপনি কবে রিভিশন শেষ করতে চাইছেন সেই হিসেবে ঘন্টাটা হিসাব করবেন। আপনি ধরুন ঠিক করলেন যে পরীক্ষার আগের দিন আমি শেষ করব, বা পরীক্ষার আগের দিনে আমি শেষ করবো, পরীক্ষার আগের দিনে আমি চাপ নেব না, ওই দিন আমি যা ইচ্ছা করবো, ওই দিনের কোনো প্ল্যানিংই নেই আমার, তার আগের দিন পর্যন্ত আমার প্ল্যানিং থাকবে। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন আছে। 4 দিনে আপনি কত ঘন্টা পড়ছেন, সেই মতো যে সোর্স আছে, যা যা আছে আপনার, সেটাকে ওই টাইম স্লটের মধ্যে আপনি ডিভাইড করে দিলেন যে এই সময়ে আমি এই করব। তাহলে কি হলো, আপনার হিসাব বাঁধা হয়ে গেল। এবার হয়তো দেখা যাবে একটা চ্যাপ্টারের জন্য আপনি 5 মিনিট সময় পাচ্ছেন, হতেই পারে, তাহলে আপনাকে সেই 5 মিনিটের মধ্যে সেই চ্যাপ্টারটা কভার করতে হবে। যদি কোনো কারণে না পারেন, সেটা আপনাকে কিন্তু সেই সেই মতো অ্যাডজাস্ট করে নিতে হবে, যে বাকি কোনো একটা সাথে যেন সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। যদি এইভাবে করে ফেলতে পারেন তাহলেই কিন্তু পুরো রিভিশন করতে পারবেন, নাহলে কিন্তু পুরো রিভিশন করতে পারবেন না। ঠিক আছে? প্রপার টাইমটা আপনি হিসাব করলে তবে হিসাবটা পাবেন যে আদতে আমার আমার জন্য পরীক্ষা কতক্ষণ বাকি আছে। পরীক্ষা বিভিন্ন জনের জন্য বিভিন্ন সময় বাকি আছে, যেহেতু সকলে সবটা সময় তো দিতে পারেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এভাবে এভাবে করুন। আর যাদের নোটস নিজস্ব লেখা রয়েছে, বা ঠিক করে নিয়েছিলেন আগে থেকে যে এই পোর্শনগুলো আমরা এইভাবে করব, তারা সেইভাবে করবেন। এবার একটা কথা বলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কোনো কারণে কোনো পোর্শন আপনার একটু কম হয়েছে পড়া, বা কোনোটা হয়তো বাদ চলে গেছে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে কথা বলছি, কিছুটা হয়তো আপনি পড়তে পারলেন না বা রিভিশন করতে পারলেন, বাদ চলে গেল। সেটা নিয়ে কিন্তু কখনো টেনশনে, অ্যাংজাইটিতে থাকবেন না। ঠিক আছে, নিজেকে ফ্রি রাখবেন একদম। আমি পরীক্ষা ভালো দেব, এটা নিজেকে বোঝান। পরীক্ষা ভালো আমি দেব, দিতেই হবে, পারতেই হবে, এরকম নয়, আমি দেবই। পরীক্ষা আমি ভালোই দেব। কোয়েশ্চেন যেমন আসুক, পৃথিবী উল্টে যাক, যেখান থেকে যত জঘন্য প্রশ্ন তুলে আনুক, আমাকে পরীক্ষা ভালো আমি দেবই। আমাকে কেউ পাজল করতে পারবে না। আমি কখনোই অ্যাংজাইটি হব না। আমার সামনে কোয়েশ্চেন থাকবে, আমার সামনে উত্তর থাকবে, যেমন করে হোক, যেদিক দিয়ে হোক, আমি সেটা বের করবই করব। এই কনফিডেন্সটা রাখুন। বাকি যেখানে যা পড়ার আছে, জানার আছে, দেখে নিন, জেনে নিন, সব ঠিক আছে, কিন্তু অ্যাংজাইটিক থাকবেন না, প্লিজ অ্যাংজাইটিক থাকবেন না। দেখবেন একটু খেয়াল করে, আমরা যেগুলো নিয়ে বেশি বেশি অ্যাংজাইটিক থাকি, যেগুলো নিয়ে আমাদের মাথায় প্রচুর মাথা ব্যথা হয়, আদতে পরীক্ষার সময় গিয়ে দেখবেন সেসবের কোনো প্রয়োজনই ছিল না, কোনো রকম প্রয়োজন ছিল না। সমস্যাটা হবে কোথায়, আপনার যেটা জানা জিনিস আপনি সেটা ভুল করে আসবেন। আপনি যেটা করতে পাচ্ছেন না সেটা তো পাচ্ছেনই না, আপনি সেটা নিয়ে কেন ভাবছেন? আপনি সেটা নিয়ে ভেবে যেটা করতে পারছেন সেটাতে খারাপ ভেবে পড়ে যাচ্ছে। এটা সাইকোলজি। এটা বুঝুন, তাহলে আমি কেন বলছি বুঝতে পারবেন। সুতরাং ভাববেন না, কোনো কিছু নিয়ে ভাববেন না। যেটা ছেড়ে গেছে যাক, সেটা আসবে না পরীক্ষায়। এলেও আপনাকে লজিক্যালি ক্যালকুলেশন করে যেমন করে হোক সেই উত্তরটা বের করতে হবে। সেটুকু আপনি নিজের মস্তিষ্কের উপর ভরসা রাখুন। সব কিছু ইনফরমেশনের উপর ভরসা রাখবেন না। নিজের মস্তিষ্কের উপর, নিজের ভাবনা চিন্তার উপর, নিজের উপস্থিত বুদ্ধির উপর কিছুটা ভরসা রাখুন। শুধু দুলে দুলে পড়ে হয় না। লজিক্যালি ভাবনা চিন্তা দিয়ে আমি পাশ করব, এই ভাবনাটা রাখুন। লজিক্যালি আনসার করার অনেক উদাহরণ আছে।
ঠিক আছে? শুধু পড়ে একদম টানা ঝেড়ে মুখস্থ করে যাকে বলে সোজা কথায়, শুধু সেটা করে হয় না। বাকি মস্তিষ্কটাকে আমি আগের দিন ওই জন্যই ঠান্ডা রাখতে বলি, বা আগের দিন 15 দিন আগে যখন আমি আপনাদের বলেছিলাম এই বিষয়টা নিয়ে, যে আপনারা একটু টার্গেট রাখবেন যে আগের দিনটা যেন একটু ফ্রি থাকেন। ফ্রি থাকেন ইন দ্য, আমি কি বলতে চাইছি, যে অ্যাংজাইটি থাকবেন না। এরকম হবে না আপনি একবার এই বই খুলছেন, একবার ওই বই খুলছেন, একবার ঘেমে যাচ্ছেন, হ্যাঁ, একবার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যদি হয় তাহলে আপনি সেখানেই শেষ, আপনার পরীক্ষা দিতে যেতে হবে না। ঠিক আছে? মাথাটা ঠান্ডা রাখবেন। আপনি একটু রিভিশন করে নিলেন, একটু এই বইটা উল্টে নিলেন, পাল্টে নিলেন, মজায় থাকবেন। সবচেয়ে বড় কথা মজায় থাকবেন। কালকের দিন আমি দেখিয়ে দেবো। কালকে আমার দিন আসছে। এই মজায় থাকবেন আগের দিনটা। ঠিক আছে? হ্যাঁ। কি মনে থাকছে না আরেকবার বলুন? উত্তোলক দেশ। যতটা সম্ভব করুন, যতটা সম্ভব করুন। অন্তত, হ্যাঁ, অন্তত অন্তত একটা করে দেশ করুন। কে সবচেয়ে বেশি, কোন কোন দেশ সব থেকে বেশি, এক নম্বরে কোন দেশ আছে সেটা অন্তত কিছুটা মনে রাখার চেষ্টা করুন। ঠিক আছে? দেখছি যদি যদি ট্রিক্স দিয়ে করা যায় তাহলে সেটা আমি চেষ্টা করব ট্রিক্স দিয়ে কিছু বলে দেওয়ার। হ্যাঁ, ওগুলো কি করতে হয় একটু রিলেট করলেন, মানে আপনার যেগুলো জানা জিনিস আছে, আমাদের স্মৃতি তো এইভাবে কাজ করে, আমরা যেটা জানি সেটার সাথে অজানাটাকে কানেক্ট করে দিতে হয়। কানেক্ট করে দিলে দেখবেন আমরা ওটার সাথে ওটা মনে পড়ে যাচ্ছে, ওটার সাথে কানেক্ট করে দিতে হবে। এটা আপনি কোনো দেশের সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন আছে ওটা আপনার জল জলে স্মৃতিতে রয়েছে, যে এই দেশটার এই ইনফরমেশন, তাহলে সেই ইনফরমেশনের সাথে সেই দেশটা হয়তো দেখবেন কৌশিকটা উত্তোলনে প্রথম স্থান থেকে তৃতীয় স্থান, আপনি সেটা সেটার সাথে কানেক্ট করে দিলেন, আপনার যে জানা জিনিস সেটার সাথে কানেক্ট করে নিলেন। এরকম ভাবেই মনে রাখতে হয়। ঠিক আছে? হ্যাঁ, আরেকবার বলুন। হ্যালো। না, না, সব সব একদম যতটা পারবেন মনে রাখবেন। ওগুলো নিয়ে স্ট্রেস নিয়ে মাদ্রাসাতে এসেছিল বলে এখানে আসবেই 100% সব একদম, মানে একদম পুরো জলে স্মৃতিতে থাকবে এরকম হয় না। আপনি কিছুটা লজিক্যালি ভাববেন। লজিক্যালি ভাববেন যে আচ্ছা এটা। আপনি ছবিটা একবার দেখে নিলেন, দেখে নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা ছবি হয় জানেন তো? গুগলে পাওয়া যায়। গুগল ইমেজে আপনি সার্চ করবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে, দেখবেন ইমেজে ছবিটা দেবে। আপনি ছবিটা, হ্যাঁ, ছবিটা আপনাদের গ্রুপে শেয়ার করেছিলাম বোধহয়। হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ। তো ওই ছবি, আচ্ছা ঠিক আছে আরেকবার দিয়ে দেব। তো উম, ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আর যেগুলো যা টুকটাক প্রয়োজন আছে টেনশন নেবেন না, আমাকে জানাবেন যে স্যার এটা একটু দিলে ভালো হয়, তাহলে আমি সেটা পিডিএফ আকারে হোক বা লিখে হোক সেটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, 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 আমি আমি ওটা লেখাটা শেয়ার করা হয়নি। ভারত কিন্তু এই মুহূর্তে ১ নম্বরে ওটা নেই। হ্যাঁ? মানে ওটা যেমন পিছনেই রয়েছে। আ ঠিক আছে? আমি শেয়ারটা দিয়ে দেব। মানে ওটা পোরশনটা দিয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, 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 কোনো কিছুতে চাপ নেবেন না বলছি তো। কোনো কিছুতে চাপ নেবেন না। যে যতটা পারবেন এই মুহূর্তে আপনি চাপ নিয়ে কি করবেন? এই মুহূর্তে চাপ নিয়ে কিছু লাভ কিছু নেই। আপনার মানে বরং ক্ষতি হবে। ঠিক আছে? যেটা সম্ভব হচ্ছে না সেটা স্ট্রেস দেবেন না। সেটাতে কোনোভাবে স্ট্রেস দেবেন না। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি মানে দেখবেন চাপে পড়ে যাচ্ছেন বা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা থেকে তো প্রশ্ন আসবেই। এটা করব কি না করব কতটা। দেখুন ৬০ এ ৬০ তো কাট অফ যাবে না। আমি কি বলছি ভালো করে শুনুন। ব্রেনে কোথাও কোনোভাবে যেন লোড না পড়ে। যে এটা তো আমার হলো না। এইটা তো বাকি থেকে যাচ্ছে। এটা তো বাদ হয়ে গেল আমার। বাকিরা তো সব করেছে। এরকম কোনো ভাবনা চিন্তা আপনি রাখবেন না। যেটুকু আছে সেটুকুও থাকবে না তাহলে। আপনার পক্ষে আর
এই কটা দিনে যতটুকু সম্ভব আপনি সেটা করুন, স্ট্রেস না নিয়ে করুন। স্ট্রেসটা নেবেন না, দেখবেন অনেক বেশি করতে পারছেন। যেই স্ট্রেস নিয়ে নিয়েছেন আর আপনি এগোতে পারবেন না, আপনার মস্তিষ্ক নিতে পারবে না। মাথাটাকে ফ্রি রাখুন, একদম কুল রাখুন, যতটা সম্ভব হচ্ছে সেটা করুন। যেটা সম্ভব হচ্ছে আপনার মনে হচ্ছে হ্যাঁ, এটা আমি মনে রাখতে পারবো, আপনি সেটা দেখুন। যদি মনে হচ্ছে যে না আমি একটু অন্যরকম ভাবে ভাবি, যে এটার সাথে কোনো কিছু কানেক্ট করে বা কোনো কিছু ইমেজের সাথে কানেক্ট করে কোনো কিছু ভাবে যদি এটা মনে রাখতে পারি, ইটস ওকে, আমি এটা পড়ি। যদি মনে হচ্ছে না এটা আমার পক্ষে হচ্ছে না, আমার পক্ষে লোড হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু বারবার বলছি সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে রিভিশন করা। যেখানে যতটুকু যা যা করেছেন সেটাকে রিভাইজ করুন। নতুন নতুন অনেক কিছু ভাববেন না, ছোট ছোট ভাবতে পারেন দু একটা, হ্যাঁ এটা আমি একটু দেখে নেবো, আচ্ছা ওইটার সাথে তো ওটা কানেক্টেড আছে, ওটা একটু দেখে নিই, এটা করতে পারেন। কিন্তু বেশি বড় বড় জিনিস ভাববেন না, বেশি বেশি রিভিশন করুন। আর যেটা যেটা সম্ভব হবে যতটুকু সেটা একটু দেখে নেবেন, এই পর্যন্ত। ঠিক আছে, স্ট্রেস নেবেন না, পড়ুন অনেকক্ষণ, যতটা সম্ভব পড়ুন, ভালো করে রিভাইজ করুন। স্মৃতি শক্তি কাজ করছে কিনা একটু মনে করার চেষ্টা করে, মাঝে মধ্যে চুপচাপ বসে থেকে মনে করার চেষ্টা করুন, এগুলো করুন। কিন্তু চাপ নিয়ে ফেলবেন না। আপনাকে নিজের মনে মনে বলতে হবে একটা কথা, যে আমি আমি কোয়ালিফাই করবই, এনি হাউ আমার প্রিপারেশন জিরো, তাও আমি কোয়ালিফাই করব, যেমন করে হোক করব। আমার প্রশ্নের উত্তর আমার চোখের সামনে থাকবে, আমি বের করবই সেটা। এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসুন, আমি বের করবই। সেটা লজিক্যালি ভেবে হোক, পরীক্ষকের মাইন্ড রিড করে হোক, কোয়েশ্চেন করার ধরন দেখে হোক, কোয়েশ্চেনের ভাষা দেখে হোক, আমার পুরাতন স্মৃতি থেকে হোক, লজিক্যালি যেমন করে হোক আমি কোয়েশ্চেন আনসার বের করব। এটা আমি করবই, এটাই আমার আসল কাজ, এটাই হচ্ছে শেষ কাজ, তো আমি করবই। বাকিটা আপনি যেটুকু দেখে যেতে পাচ্ছেন সেটা আপনার সৌভাগ্য, আমি আপনি আরো 4 দিন আমি এখনো পড়তে সুযোগ পাচ্ছি, সেটা আপনার সৌভাগ্য। বাকি আপনি পাশ করে গেছেন, এই মাইন্ডসেট নিয়ে পড়ুন এবং মাথা ঠান্ডা রাখুন। ঠিক আছে? ওকে। আপনাদের, হ্যাঁ আপনাদের ওই আরো দু একদিনের মধ্যে, বুধবার দিন সম্ভবত, পরশু দিন আপনাদের ওই উম, পরীক্ষার হলে কি করবেন না করবেন, এমসিকিউ এর উপরে কিভাবে কনসেন্ট্রেট করবেন বা কিছু, আজকে কিছুটা বললাম যেহেতু আপনারা আহ, আজকে এই সুযোগটা পেলাম, আপনারাও শুনছেন। বেশি আগে পরীক্ষার দু একদিন আগে হয়তো একটু চাপ হয়ে যায়। তো আমি বুধবার দিন আপনাদের ওই সেশনটা করিয়ে দেব, এমসিকিউ এর উপরে আপনারা কিভাবে ফোকাস করবেন, কি কি করবেন হলে, কি কি করবেন না, বা আগের দিনটা নিয়ে আরো কিছু দু একটা কথা, দু একটা জিনিস অ্যাড করব। আর বিশেষ করে আমি এমসিকিউ নিয়ে বলবো, কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে। হ্যাঁ আমি আমি দিয়ে দিচ্ছি। ওকে, বেশ, ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।